সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে হুমায়ুন কবির একাডেমি থেকে স্বাগত। তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2026 সালে বেস তোমাদের রেয়ামিল অধ্যায় থেকে একটা ম্যাথ অবশ্যই আসবে, সম্ভবত দুইটা আসতে পারে, তবে একটা ম্যাথ নিশ্চিত আসবে। কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করলে এখানে সহজে তোমরা 10-এ 10 নিতে পারো। এখন দেখা যাক, আমি তোমাদেরকে খুব সহজভাবে যেভাবে তোমরা 10-এ 10 পাওয়া যায়, খুব দ্রুত অ্যান্সার করতে পারো, আমি ঠিক সহজভাবে এগুলো এখন উপস্থাপন করব। সর্বপ্রথম তোমাদের হলো এসএসসি ব্যাচ 2026 রেয়ামিল অধ্যায় 9। রেয়ামিল কাজ খতিয়ান হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি খাতায় সকল হিসাবের যে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী তৈরি করা হয় তাকে রেয়ামিল বলে। তোমাদের এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে না, কাকে বলে হয়তো নোটভিত্তিক হিসাবে আসতে পারে, বাট জানার জন্য। এরপর রেয়ামিল হিসাব চক্রের চতুর্থ রেয়ামিলের ঘরের সংখ্যা 5। এরপর যে সকল হিসাব রেয়ামিলে ডেবিট হয়, সকল সম্পদ সমাপনী মজুদ ভাবে, সমাপনী মজুদ আর প্রারম্ভিক মজুদ। তোমাদের রেয়ামিলে প্রারম্ভিক মজুদ ডেবিট পেশে বলবে, সমাপনী মজুদ রেয়ামিলে আসবে না। সমাপনী মজুদ যদিও এটা চলতি সম্পদ হিসাব করতে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। আমি আবার বলি, প্রারম্ভিক মজুদ রেয়ামিলে ডেবিট, সমাপনী মজুদ হিসাবে চলতি সম্পদ, কিন্তু তারপরে এটা রেয়ামিলে আসবে না। আর যখন বলবে যে তোমাদেরকে যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো, তখন অবশ্যই তোমরা চলতি সম্পদকে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করবে। দ্বিতীয় ধাপ, সকল ব্যয় ক্ষতি ও ক্রেডিট যে রেয়ামিলে ডেবিট হবে। সকল ব্যয় যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মজুরি, আমদানি শুল্ক, বিমা চালানি। এরপর ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি, মুনাফাজনিত ক্ষতি। এরপর সব ক্রেডিট যে সুদ। আমরা সাধারণত জানি যে ঋণটা কি দীর্ঘমেয়াদী দায়। এখন ঋণের সুদটা তোমার কি, এটা হলো ডেবিট। ঋণটা দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় কি হবে, ক্রেডিট হবে। আর যদি ঋণের সুদ থাকে তাহলে এটা তোমাদের ডেবিট হবে। এটা হলো তোমাদের ডেবিট। এরপর আসলে তোমাদের ক্রেডিট হয়। যে সকল হিসাবগুলো রেয়ামিলে ক্রেডিট হয়, একটা হলো আয়, যেমন বিক্রয়, বিক্রয় করলে তোমার কি মুনাফা জাতীয় আয়, এটা রেয়ামিলে ক্রেডিট। দায়, পাওনাদার, প্রদয় হিসাব, বকেয়া খরচ, সবগুলো দায় ক্রেডিট। মালিকানা সত্ত্ব, সকল প্রকার সঞ্চিতি। রেয়ামিলে যদি যত প্রকার সঞ্চিতি থাকে এগুলো সবগুলো তুমি ক্রেডিট পাশে বসাই দিবে। এরপর আসো, তোমাদের 2 মার্কের একটা অঙ্ক আসতে পারে, সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় এটা হলো প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এখান থেকে একটা মার্ক নোটভিত্তিক হিসেবে আসতে পারে। তাহলে তোমাদের সমন্বিত ক্রয় সূত্রটা কি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ। এরপর সব রেয়ামিলে আমরা যেসব এন্ট্রি অন্তর্ভুক্ত করব না, প্রথমে আছে হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ, চলতি দায়ের প্রারম্ভিক উদ্ধৃত রেয়ামিলে আসবে না। এগুলো সাধারণত তোমাদের প্রারম্ভিক, যেমন তোমাদের হাতে নগদ থাকতে পারে 1/1/2025, এগুলো তাহলে প্রারম্ভিক, এটা রেয়ামিলে আসবে। এখন প্রারম্ভিক কি সমাপনী কি আমাদের এটা বুঝতে হবে। যদি বছরের শুরুতে তারিখ থাকে এটা হলো তোমাদের প্রারম্ভিক, আর যদি বছরের শেষে থাকে যেমন 31/12, তখন এটা হলো সমাপনী। এখন তোমাদের যদি হাতে নগদ প্রারম্ভিক থাকে এটা রেয়ামিলে আসবে না। ব্যাংক জমা থাকে প্রারম্ভিক, এটা রেয়ামিলে আসবে না। দেনাদার যদি প্রারম্ভিক থাকে আসবে না, পাওনাদারও প্রারম্ভিক থাকলে আসবে না। এরপর খুব ইম্পর্টেন্ট একটা, প্রারম্ভিক মজুদ রেয়ামিলে আসবে ডেবিট পাশে বলবো, কিন্তু সমাপনী মজুদ রেয়ামিলে আসবে না। আমি এর আগেও বলছি তোমাদেরকে যে সমাপনী মজুদ যদিও কি হয়, চলতি সম্পদ হয়, কিন্তু এটি রেয়ামিলে আসবে না। প্রারম্ভিক মনিহারি রেয়ামিলে ব্যয় হিসাবে ডেবিট পাশে বলবো, কিন্তু সমাপনী মনিহারি রেয়ামিলে আসবে না। এরপর তোমরা দেখো, সমাপনী হাতে নগদ যদি থাকে, সমাপনী ব্যাংক জমা থাকে, সমাপনী দেনাদার থাকে, তাহলে এগুলো তোমাদের ডেবিট পাশে বলবে, এগুলো তোমাদের ডেবিট পাশে বলবে। এই এন্ট্রিগুলো মনে রাখলে তোমরা খুব সহজে রেয়ামিল
হিসাব করতে পারবে। যাক, আজকে এতটুকুই, তোমাদেরকে ধন্যবাদ। আমি পরবর্তী তোমাদেরকে বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ। হুমায়ুন কবির একাডেমি থেকে ধন্যবাদ।